নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি, সাইবার আক্রমণ শিকার হলে করণীয় কি? মানে সাইবার আক্রমণের শিকার হলে কি করণীয় কি? মানে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে কোনো রকম হত্যার হুমকি কিংবা বুলিং এর শিকার, এরকম কোনো রকম মারাত্মক যদি কোনো প্রবলেমের শিকার হয়ে থাকো, তাহলে এই ক্ষেত্রে কি করণীয়? যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। যেমন আমাদের 999, এরকম ন্যাশনাল হেল্পলাইন বা সাইবার বুলিং এর জন্য আলাদা যদি হেল্পলাইন থাকে, সেই নাম্বার যোগাযোগ করে জানানো বিষয়টা। তারপরে প্রযুক্তিতে দক্ষ এমন কারো সাহায্য নেওয়া যেতে পারে, মানে যে একজন এক্সপার্ট, সেরকম একজন এক্সপার্টের সাহায্য নিয়ে ধরো অনেকটা এরকম করা সম্ভব যে তোমার ধরো একটা ফেক ভিডিও তোমার নামে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, তো প্রযুক্তি এক্সপার্টের মাধ্যমে সেটা সরিয়ে ফেলার চেষ্টা করা হতে পারে। তারপরে প্রমাণ সহ www.rab.gov.bd ওয়েবসাইটে অভিযোগ পাঠাতে হবে। মানে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমার প্রমাণাদি সহ এই অভিযোগটা জানাইতে হবে। পিতামাতা বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে হবে। এইটা কেন গুরুত্বপূর্ণ? মানে প্রবলেম তুমি কোনো সময় একা সলভ করতে পারবে না। প্রবলেম তৈরি হলে এটা যদি একা সলভ করতে যাও, মাঝে মাঝে ব্যাপারটা এমন হবে তুমি ভেঙে চুরে চুরমার হয়ে যাবা। এই জন্য মানে বাবা মায়ের সাথে যদি নাও পারো, অন্তত এমন কারোর সাথে এটাকে শেয়ার করা যে মানুষগুলো তোমাকে প্রোটেক্ট করতে পারবে, সাপোর্ট দিতে পারবে। তারপরে ডিজিটাল ডিভাইস বন্ধ রাখতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, আচ্ছা এখানে একটা জিনিস বলি, যে তোমার নামে কোনো একটা তথ্য ছড়াইছে, তুমি এটার কাউন্টার দিয়ে এটাকে সত্য প্রমাণ করার চেষ্টা করো, এরকম কোনো কিছু করার দরকার নাই। মানে যেই মানুষগুলো ইন্টেনশনালি এটা করে, সে চাই তুমি এটাতে কাউন্টার দাও। সুতরাং যতটুকু সম্ভব এই সময় নিজেকে হাইড রাখা বা রিয়াকশন না দেখানোর চেষ্টা করবা। তারপরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বরাবর লিখিত অভিযোগ জানাতে হবে। বিষয়টি অপরিচিত কারোর সাথে বা উন্মুক্ত কারোর সাথে শেয়ার করা যাবে না। ওই যে তোমাকে বললাম যে ফেসবুক পোস্ট দিয়ে এটা জানানোর কোনো দরকার নাই। তারপরে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে, অপরাধের প্রমাণসমূহ সংগ্রহ করতে হবে ইত্যাদি। অনলাইন হুমকি থেকে ব্যক্তিগত তথ্য ডিভাইস সমূহকে রক্ষা করার জন্য কি কি নিরাপত্তা কৌশল নেওয়া যেতে পারে? এক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা মানে একটা জিনিসের বা একটা দুইটা পাসওয়ার্ড ব্যবহার করা, এটাই টু ফ্যাক্টর অথেন্টিকেশন। যেমন ধরো আমাদের ফেসবুকে আমরা যখন ঢুকতে যাই একটা পাসওয়ার্ড দিই, তো নতুন কোনো ডিভাইসে ঢুকলে তুমি প্রথম পাসওয়ার্ড দেওয়ার পরে তোমাকে বলবে যে আরেকটা পিন কোড দাও, যেটা তোমার ফোনে পাঠানো হয়েছে। এই যে একটা জায়গায় ঢুকতে দুইবার পাসওয়ার্ড ইউজ করার যে পদ্ধতি, এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করে এবং সকল ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে টুইটার থেকে শুরু করে যতগুলো সোশ্যাল মিডিয়া, ইমেল অ্যাড্রেস, সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করবে না, ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করবে। এটাতে সমস্যা কি হয়, একটা জায়গায় যদি পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়, সবগুলো একসাথে হ্যাক করে ফেলা সম্ভব হবে। তো এই জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করবে এবং পাসওয়ার্ডটি একটু লম্বা ব্যবহার করবা। কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো নিয়মিত আপডেট করা, কারণ সফটওয়্যারগুলো আপডেটের সাথে সাথে কি হয়, প্রতিনিয়ত এখানে যে নিরাপত্তার জন্য নতুন নতুন সিস্টেম এনরোল করা হয়ে থাকে। এই জন্য সফটওয়্যার আপডেটেড থাকলে সিকিউরিটিটা অনেক শক্ত থাকে। তারপরে সোশ্যাল মিডিয়ায় একান্ত ব্যক্তিগত তথ্য কিংবা গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা, ব্যক্তিগত গোপনীয় তথ্য কারোর সাথে শেয়ার না করা। আচ্ছা, তারপরে 6 নাম্বার, ডিভাইসে অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল সুরক্ষা ইনস্টল করা ইত্যাদি। তো এইগুলোর মাধ্যমে যে আমরা এই কাজটা করতে পারি বা নিজেকে প্রোটেক্টও করতে পারি ভালোভাবে। তারপর দেখো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলতে কি বুঝছো? টু ফ্যাক্টর অথেন্টিকেশন হলো একটি সাইবার নিরাপত্তা ব্যবস্থা যেখানে কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে দুটি ভিন্ন স্তরের পরিচয় যাচাই করা হয়। দুটি ভিন্ন স্তরের পরিচয়ের মধ্যে একটি হতে পারে নিজের ইমেইল আইডি বা মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড, কিংবা অন্যটি হতে পারে 6 ডিজিটের একটি ওয়ান টাইপ পাসওয়ার্ড, ওটিপি। সীমিত সময়ের জন্য পাঠানো হয়। ওটিপি সঠিকভাবে প্রদান করলে কেবল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে, অন্যথায় নয়। 2FA চালু থাকলে সাইবার অপরাধীর পক্ষে কোনো অ্যাকাউন্ট হ্যাক করা বেশ কঠিন হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকম, তুমি নতুন একটা ফোনে তোমার ফেসবুকে যদি ঢুকতে যাও, প্রথমে পাসওয়ার্ড দিয়ে ঢুকবা, ঢোকার পরে তোমার ওই আইডিটা অন্য যেই নাম্বারের সাথে কানেক্টেড, সেই নাম্বারে একটা পিন কোড যাবে। তুমি যদি পরবর্তীতে ফোনের মেসেজ অপশন থেকে ওই পিন কোডটা আবার দাও, তারপরে তুমি আইডিতে ঢুকতে পারবা। এই যে দুইবার পরিচয় যাচাইয়ের যে পদ্ধতি, এটাই টু ফ্যাক্টর অথেন্টিকেশন। কম্পিউটার ও ইন্টারনেটের সাথে আসক্তি কিভাবে সম্পৃক্ত? কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির অতিরিক্ত নিয়ন্ত্রণহীন ব্যবহার মানুষের মধ্যে আচরণগত আসক্তি, বিহেভিয়ারাল অ্যাডিকশন সৃষ্টি করতে পারে। কম্পিউটার ও ইন্টারনেটের প্রযুক্তির সাথে আসক্তি কিভাবে সম্পৃক্ত তা তুলে ধরা হলো। দেখো, আমরা কয়েকটা পয়েন্ট এখানে আলোচনা করতে পারি। যেহেতু কম্পিউটার ইন্টারনেট যে কোনো সময় যে কোনো স্থান থেকে ব্যবহার করা সম্ভব, তাই মানুষের দীর্ঘ সময়
অনলাইনে থাকার সুযোগ তৈরি হয়, ফলে এটি মানুষকে আসক্তির দিকে ঠেলে দেয়। আসক্তি মানে কি, কোনো একটা সময়, দীর্ঘ সময় হচ্ছে যে কোনো একটা জিনিসের মধ্যে আটকে থাকা, ডুবে যাওয়া, এটাই হচ্ছে মূলত আসক্তি। তো আমি যেহেতু কম্পিউটার যে কোনো জায়গা থেকে বা ফোন স্পেশালি যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারি, তাই এইটাতে আসক্তি হওয়ার চান্স অনেক বেশি। ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদি নোটিফিকেশন ও কন্টেন্ট মানুষকে বারবার বারবার করতে প্রলুব্ধ করে। মানে এই জায়গাগুলো থেকে হচ্ছে বারবার নোটিফিকেশন আসলে, মানে যেটা হয় কি, তুমি ধরো হচ্ছে মেসেঞ্জার, ফেসবুক চালাচ্ছ না, কিন্তু মেসেঞ্জার নোটিফিকেশনটা অন করা, তখন টুক করে মেসেজটা যখন আসে তোমার আবার মনে হয় মেসেঞ্জারে ঢুকতে, ওই ঢুকতে গিয়ে হচ্ছে তুমি যে আর কোন জগতে হারাই গেছো তা নিয়ে হচ্ছে কোনো চিন্তা ভাবনা নেই। সেম কথা ইউটিউব বা হচ্ছে টিকটকের ক্ষেত্রেও। অনলাইন গেম, স্ট্রিমিং ও ভার্চুয়াল বিনোদন বাস্তব জীবনের কাজ থেকে মানুষের মনোযোগ সরিয়ে দেয় এবং আসক্তি তৈরি করে। এইভাবে কম্পিউটার ও ইন্টারনেটের সাথে আসক্তি বিষয়টি সম্পৃক্ত। আসক্তি বলতে কি বুঝো? কোনো ব্যক্তি যখন জানে কাজটি করা ঠিক হচ্ছে না, তারপরও কাজটি না করে থাকতে পারে না, তখন উক্ত ব্যক্তির মানসিক অবস্থাকেই আসক্তি বলা হয়। মানে তুমি মেন্টালি বুঝতেছো যে তোমার এই তো ফোন ইউজ করা ভালো না, তোমার এটা খারাপ হচ্ছে, তারপরে তুমি এই জায়গাটা ছাড়তে পারতেছো না, এটাই মূলত আসক্তি। আসক্তির ফলে ব্যক্তি ওই নির্দিষ্ট কাজের প্রতি অতিরিক্তভাবে নির্ভরশীল হয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণ করতে পারে না। এটি এক ধরনের মানসিক ও আচরণগত অবস্থা, যেখানে কোনো কাজ, অভ্যাস বা বস্তু মানুষের জীবনযাপনকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। মোবাইল বা ইন্টারনেটে আসক্তি, কম্পিউটার গেমে আসক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি প্রভৃতি আসক্তির উদাহরণ। কম্পিউটার গেমে আসক্তির ক্ষতিকর প্রভাবগুলো লেখো। কম্পিউটার গেমে আসক্তির ক্ষতিকর প্রভাবগুলো নিচে দেয়া হলো। কম্পিউটার গেম খেলার ফলে চোখে চাপ, মাথা ব্যথা, ঘাড় ও পিঠে ব্যথা, ঘুমের সমস্যা প্রভৃতি শারীরিক সমস্যা দেখা দেয়। মানে অনেকগুলোর কথা এখানে বলা হলো, যে ক্ষতিকর প্রভাবগুলোর কথা বলা হলো। চোখে চাপ পড়ে, যার ফলে হচ্ছে তোমার চোখের দৃষ্টি ক্ষমতা হ্রাস পেতে পারে। তারপরে মাথা ব্যথা, যেহেতু তুমি একটা দীর্ঘ সময় ধরে একটা লাইটের দিকে কন্টিনিউয়াসলি তাকিয়ে আছো, এই জন্য মাথা ব্যথা হতে পারে। ঘাড় ব্যথা হতে পারে, যেহেতু একটা পজিশনে তুমি বারবার ঘাড়টাকে রাখতেছো। পিঠে ব্যথা হইতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, এবং চেয়ারে বসে থাকার কারণে তোমার কোমরেও ব্যথা হতে পারে প্রভৃতি শারীরিক সমস্যা দেখা দেয়। কম্পিউটার গেমে আসক্তির ফলে মানসিক সমস্যা দেখা দেয়, কেননা এই আসক্তি মানসিক উদ্বেগ, রাগ, হতাশ ও একাকিত্ব বৃদ্ধি করে থাকে। মানে তুমি যখন হচ্ছে যে এই ক্ষেত্রে মানে কম্পিউটার গেমে আসক্তি হয়, ফেল করলে তোমার কষ্ট লাগে, তারপরে তুমি শারীরিক মানে সাকসেস হলে আনন্দ কাজ করে, এবং তুমি দীর্ঘ সময়ের মধ্যে হচ্ছে ডুবে থাকো, এখানে রাগ কাজ করে, হতাশা কাজ করে এবং একাকিত্ব কাজ করে। তো এটা তোমার আসলে মানসিক সমস্যা দেখা দিতে পারে। এই আসক্তি সময়ের অপচয় ঘটায়। কম্পিউটার গেমে আসক্ত ব্যক্তিরা প্রয়োজনীয় কাজ ফেলে রেখে খেলায় মনোনিবেশ করে। যেসব শিক্ষার্থী কম্পিউটার গেম বেশি সময় দেয় পড়াশোনার প্রতি, সে সময় শিক্ষার্থীদের মনোযোগ কমে যায়, ফলে পড়াশোনার ক্ষতি হয়। তারপরে পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ কমে যায়, ফলে সামাজিক সম্পর্কের ক্ষতি হয়। এগুলো তো নর্মাল বিষয়, তোমরা এটা বুঝতেই পারতেছো। আচ্ছা, এরপর সুন্দর একটা জিনিস, যে নার্সিসিজম বলতে কি বুঝছো? নার্সিসিজম হচ্ছে সব ধরনের মানুষের ভেতরে নিজেকে প্রকাশ করার একটা ব্যাপার থাকে, কিংবা নিজেকে নিয়ে মুগ্ধ থাকার এক ধরনের সুপ্ত আকাঙ্ক্ষা থাকে, সেটাকে মনোবিজ্ঞানের ভাষায় নার্সিসিজম বলে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এটাতে ভালো, আমি ওইটা করে ফেলছি, আমি এইটা দেখে ফেলেছি, মানে সব জায়গায় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার যেই ব্যাপার নিজে থেকে, এইটাকে মূলত হচ্ছে নার্সিসিজম বলা হয়। আমাদের আশপাশে কিন্তু এরকম মানুষ অনেক থাকে। তো এটি এমন একটি মানসিক বৈশিষ্ট্য বা আচরণ, যেখানে একজন ব্যক্তি নিজেকে অতিরিক্ত ভালোবাসে, নিজের গুরুত্বকে বাড়িয়ে দেখে এবং সবসময় অন্যদের কাছ থেকে প্রশংসা ও মনোযোগ প্রত্যাশা করে থাকে। তো যারা এরকম সমস্যায় আক্রান্ত, তাদেরকে হচ্ছে নার্সিসিজম বলা হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তোমার এটা মনে রাখবা, যে এটা অন্যদের কাছে হচ্ছে খুব বিরক্তিকর এবং তোমাকে লেম করে তোলে, তোমার গুরুত্ব হারিয়ে ফেলে। আচ্ছা দেখো, আসক্তি থেকে মুক্তি থাকার উপায়গুলো কি কি? যে কম্পিউটার আসক্তি, গেম আসক্তি, এগুলো থেকে মুক্তি থাকার উপায় কি কি? আসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে নিজেকে সচেতন হওয়া এবং অন্যদেরকে সচেতন করা। পড়াশোনা, খেলাধুলা, বই পড়া, সৃজনশীল কাজে সময় দেওয়ার মাধ্যমে ইতিবাচক অভ্যাস গড়ে তোলা। মানে এটা খুব গুরুত্বপূর্ণ, তুমি কখনো অভ্যাস বন্ধ করতে পারবে না, এটা আমি খুব বিলিভ করি। অভ্যাস বন্ধ না করতে পেরে তুমি যেটা করতে পারো, যে অভ্যাসকে পরিবর্তন করতে পারা। মানে তুমি ধরো হচ্ছে মানে কোনো একটা কাজ করো, যে প্রতিদিন সকালে ঘুমাও, তো এইটা ধরো তোমার একটা অভ্যাস, ঠিক আছে? তুমি এইটাকে অন্য একটা সুইটেবল অভ্যাস দিয়ে তুমি এটাকে পরিবর্তন করতে পারো। যে তুমি সকালবেলা উঠে হচ্ছে যে হয়তো গেম খেলতে যাও, হয়তো বই পড়তে যাও, হয়তো গাছে একটু পানি দাও, হয়তো একটু বাহিরে হাঁটতে যাও, বা হয়তো কোনো একটা আনন্দদায়ক কাজ করে থাকো। তো তুমি যখন এটাকে ট্রান্সফার করতে পারবে, একটা গেম অভ্যাসকে আরেকটা অভ্যাস দিয়ে ট্রান্সফার করতে পারবে, তখন তুমি অভ্যাস থেকে মুক্তি লাভ করতে পারবা, বা ক্ষতিকর অভ্যাস থেকে মুক্তি লাভ করতে পারবা। কারণ আমি যেটা মনে করি, যে অভ্যাস আসলে বাদ দেওয়া যায় না, ছাড়া যায় না, অভ্যাস পরিবর্তন করা যায়, একটা থেকে আরেকটাতে সুইচ করা যায়, এবং সেটা
সেটা সিমিলার টাইপ অফ হতে পারে। যেমন তুমি হচ্ছে ঘুম বাদ দিয়ে স্কুলে যাওয়া বা ক্যাম্পাসে যাওয়া তোমার জন্য আনন্দদায়ক হতে পারে না, তুমি এটাতে হচ্ছে আরেকটা জায়গায় আনন্দ খুঁজে পাবে, এরকম কিছু হতে হবে। আচ্ছা, দৈনন্দিন কাজের জন্য নির্দিষ্ট সময়সূচি তৈরি করে তা মেনে চলা, মোবাইল, ইন্টারনেট, গেম ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা, অলস সময় কাটিয়ে ফলপ্রসূ কাজে যুক্ত থাকার মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখা ইত্যাদি, এগুলো অনুসরণ করলে ধীরে ধীরে আসক্তি থেকে মুক্তি সম্ভব। আমি বরং আসক্তি থেকে মুক্তির জন্য একটা টোটকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজের উপর নিজে নিয়ন্ত্রণ তৈরি করার কর্তৃত্ব অর্জন করতে পারা। মানে বিষয়টা হচ্ছে আমি গেম খেলবো না মানে খেলবো না, এই কনফিডেন্টটা বা হচ্ছে নিজের উপর এই যে নিয়ন্ত্রণটা, এইটা তৈরি করতে পারলে তুমি যে কোনো অভ্যাস থেকে মুক্তি লাভ করতে পারবা। তো এই পর্বে আমাদের এতটুকু ছিল আলোচনা। পরবর্তী পর্বে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো আমরা আলোচনা করছি ইজি আইসিটি বই থেকে। তোমরা যারা নবম দশম শিক্ষার্থী আছো, ইজি আইসিটি বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।